তো বন্ধুরা সামনেই শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট, আর দেখতে পাচ্ছ এখানটা কিন্তু রাইডারদের ভিড় লেগে গেছে। দড়ি বেঁধে রেখেছে, দেখ দুটোকে একসাথে দড়ি বেঁধে রেখেছে। আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, যেটাকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলে, গনগনি। আর আমরা জয়পুর ফরেস্ট থেকে সবে বেরোচ্ছি এখন। আর এবার শুরু হয়ে গেছে সেই অফরোডিং আর লাল মাটির রাস্তা। আর রাস্তাটা এত সুন্দর, আমি ক্যামেরা অন না করে পারলাম না। আসছি বাবা, আসছি। গুড মর্নিং ফ্রম ইএম বাইপাস। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5টা বেজে 5 মিনিট। আর আজকের তারিখটা হচ্ছে 15 আগস্ট। আজকের আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গড়বেতা, মেদিনীপুরে, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। অনেকেই জানবে তোমরা। এই প্ল্যানিংটা আমাদের বেশ কয়েকদিন আগে থেকে হয়েছিল, কিন্তু প্ল্যানিংটা ক্যান্সেল করতে পারলাম না। যাওয়ার খুব একটা ইচ্ছা, মন মানসিকতা নেই, কিন্তু যেহেতু 6 জন যাচ্ছি আমরা, 3টে বাইকে প্ল্যানিং হয়ে রয়েছে। কারণ আমি যদি না যাই আমার সাথে সাথে তাহলে আরেকজনেরও যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। আর যেহেতু অনেকদিন আগে থেকে প্ল্যানিংটা হয়ে রয়েছে তাই জন্য যাচ্ছি। আর আজকের ভ্লগের শুরুতেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের যেই স্পেশাল দিন আমাদের দেশের জন্য, আজকের আমি কোনোরকমভাবে তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করতে পারছি না, বা পারবো না বলতে পারো। আর আজকের ভ্লগ করার এনার্জিও সেইভাবে নেই, হয়তো ভ্লগটা খুব একটা এঙ্গেজিংও হবে না। হ্যাঁ, কাল রাত 1:30টা পর্যন্ত মিছিলে সামিল ছিলাম। তোমরা সবাই জানো 14ই আগস্ট রাত্রিবেলা গোটা কলকাতা শহর, গোটা রাজ্য জুড়ে জায়গায় জায়গায় আমাদের অনেক মেয়েরা, ছেলেরা সবাই মিলে মিছিল করেছিল। তার মধ্যে শুধু ইয়াং জেনারেশান নয়, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অনেক মানুষ ছিল সেই মিছিলে। ছিলাম তো রাত্রেবেলা বাড়িতে এসে সেইভাবে ঘুমও হয়নি, 2-2.5 ঘন্টা খুব একটা ভালোভাবে রেস্টও নিতে পারিনি। আর সেটা বড় কথা নয়। অ্যাকচুয়ালি আমরা স্বাধীনতা দিবসটা পালন কেন করি? কারণ আমরা স্বাধীন হয়েছি, আমরা সেই আনন্দে সেই দিনটাকে উদযাপন করি। কিন্তু প্রশ্ন এটাই তোমাদের সবার কাছে, বা হ্যাঁ আমাদের প্রশাসন, শাসন ব্যবস্থার কাছে, কি আদৌ সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? হ্যাঁ, আদৌ স্বাধীন আমরা তখনই হব যখন আমাদের দেশের ঘরে ঘরে মা বোনেরা, দিদিরা রাস্তায় বেরোতে পারবে নির্দ্বিধায়, নির্ভয়ে। কোনো রকম জন্তু জানোয়ারের থেকে তারা ভয় পাবে না, তারা নির্দ্বিধায়, নির্ভয়ে তারা বেরোতে পারবে। সেই দিনটা আদৌ কবে আসবে জানি না, আদৌ আসবে কি না। যত দিন যাচ্ছে আরও খারাপ অবস্থা হচ্ছে। আরজি করের ঘটনাটা তোমরা সবাই জানো, তোমাদের কারোর কাছে অজানা নেই। আর যখন এই ভিডিওটা তোমরা দেখবে, হয়তো 20 তারিখের পরে গিয়ে হয়তো তোমরা এই ভিডিওটা দেখবে, তো ঘটনাটা ঘটেছে তারপর থেকে প্রায় 10-12 দিন হয়ে যাবে। জানি না তখনও পর্যন্ত কোনোরকমভাবে সুরাহা হবে কি না, দোষীরা ধরা পড়বে কি না। এই সিস্টেম শুয়ে আছে, কতদিন এইভাবে শুয়ে থাকবে জানি না। এনিওয়ে, যাই হোক, আমরা ঢালাই ব্রিজে চলে এসেছি। আর এখান থেকে হচ্ছে সোজা না গিয়ে এদিকে বেঁকে গেলাম, কারণ সুদীপকে পিক আপ করতে হবে, তারপর হচ্ছে বাকিদের সাথে মিট করব। তো সুদীপের লোকেশন এখান থেকে আর 2 কিলোমিটার মতো বাকি রয়েছে, ওর বাড়ির কাছ থেকে ওকে পিক আপ করবো। সুদীপকে পিক আপ করে নিয়ে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এখন পাটুলির কাছে আছি। আর আমাদের যেরকম মিটিং পয়েন্ট থাকে প্রত্যেকবার JW ম্যারিয়ট বর্তমান ভবনের সামনে, ওখানটায় গিয়ে হচ্ছে বাকি টিম মেম্বারদের সঙ্গে মিটিং হবে। ঘড়িতে এখন বাজে 5:40, আর বাড়ি থেকে বেরিয়ে আমরা 26 কিলোমিটার চলে এসেছি। আর মা ব্রিজ পার হচ্ছি দেখতে পাচ্ছ, কিন্তু মা ব্রিজে আমরা উঠবো না, আমরা সামনে গিয়ে মিট করব JW ম্যারিয়টের কাছে। মর্নিং। তো ঘড়িতে এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। এখান থেকে হচ্ছে আমরা 4 জন বেরিয়ে গেলাম, এই বাঁহাতে বর্তমান ভবন দেখতে পাচ্ছ। আর বাকি 3 জন আরও আমাদের সাথে অ্যাড হবে ধুলাগড়ের কাছাকাছি থেকে, কারণ ওদের বাড়ি ওখানটা থেকেই। তো এখান থেকে সোজা আমরা হচ্ছে বালি ব্রিজ ধরবো। চলো। তো ঘড়িতে সময় এখন পুরো 6:30, আর আমরা বালি ব্রিজে চলে এসেছি দেখতে পাচ্ছ। আজকের কত রাইডার দেখো, কত রাইডার দেখো, একবার লাইন আপটা দেখো, দেখো একবার। তো এখন আমরা উঠে গেলাম কিন্তু NH-12-এ, আর আমরা সোজা হচ্ছে দিল্লি রোড নিয়ে নেবো। দেখতে পাচ্ছি ওই সোজা দিল্লি রোড বেরিয়ে যাচ্ছে, আর বাঁদিকে হচ্ছে খড়গপুর চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি গড়বেতা যাওয়ার 2টো রাস্তা রয়েছে, একটা হচ্ছে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্টের উপর দিয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে খড়গপুর হয়েও যাওয়া যায়।
খড়গপুর হয়ে গেলে রাস্তার আরও বেশি ভালো পাওয়া যায়। ওখানটা হচ্ছে শালবনি লোধাশুলির জঙ্গলটা পড়ে। আমি বলেছিলাম খড়গপুর হয়ে যাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটু দেরি হয়ে গেছে। আরও তাড়াতাড়ি বেরোতে পারলে ওদিক থেকে গেলে প্রায় 50-60 কিলোমিটার হচ্ছে বেশি ডিস্টেন্স পড়ে যেত। বাড়ি থেকে মোটামুটি গড়বেতার ডিস্টেন্স 170 কিলোমিটার দেখাচ্ছিল আরামবাগ জয়পুর ফরেস্ট হয়ে গেলে, আর ওদিক থেকে গেলে প্রায় ওটা 220-30 কিলোমিটার মতো পড়ে যাচ্ছিলো। তো আমরা যাওয়ার সময় তো জয়পুর ফরেস্টের এদিক থেকেই যাচ্ছি, আসার সময় যদি আমাদের হাতে টাইম থাকে তাহলে আমরা ওই রাস্তা ধরেই ফিরবো। তো এখন আমরা NH-19 উঠে গেছি, আর NH-19 দেখো সকালবেলা জ্যাম দেখো একবার, কখন থেকে কি লম্বা জ্যাম। এই রাস্তায় মোটামুটি আমাদের 2.5 কিলোমিটার থাকতে হবে, তারপর কিন্তু আমাদের লেফট সাইডে TN মুখার্জি রোড থেকে ঢুকে যেতে হবে। জয়পুর ফরেস্ট যেহেতু গেছিলাম কয়েকদিন আগেই, তো রাস্তা মোটামুটি ওই জায়গাটা চেনা রয়েছে, আর গুগল ম্যাপও দেখাচ্ছে ঠিক এক্স্যাক্ট 2.5 কিলোমিটার দিয়েই ঢুকে যেতে হবে আমাদের। লম্বা লাইনটা একবার দেখো জ্যাম। তো এইখান থেকে আমাদের বাঁ দিকে ঢুকে যেতে হবে। বাঁ দিকে তো ও তেরি, সামনে কাজ হচ্ছে। দেখে ওঠ, দেখে ওঠ। বাবা, রাস্তায় এখন আমাদের স্ট্রেট প্রায় 60 কিলোমিটার থাকতে হবে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার ভয় সেটাই হয়। এতটা রাস্তা এখনও বাকি, এতটা দূরের রাস্তা, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আমরা উঠে গেছি স্টেট হাইওয়ে 15, আর আরামবাগ বাকি রয়েছে 58 কিলোমিটার। এটা কিন্তু স্টেট হাইওয়ে 15। তো ঘড়িতে এখন বাজে 7:15, আর আমরা বাড়ি থেকে পুরো 70 কিলোমিটার এসেছি, আর এখান থেকে বাকি রয়েছে গড়বেতা পুরো 100 কিলোমিটার। আর এখানে হচ্ছে আমাদের বাকি টিম মেম্বার। হ্যাঁ, খাওয়া যেতে পারে। তো চলো বাইকটাকে সাইড করে একটুখানি টি ব্রেক নিয়ে নেওয়া যাক। তো এই জায়গাটার নাম হচ্ছে শিয়াখোলা, আর এই চায়ের দোকান থেকে আমরা চা খেয়ে নিচ্ছি সবাই। আর টোটাল আমরা গ্রুপে 7 জন রয়েছি। আর আজকে আমাদের কি কি বাইক রয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই। তো এই সামনেই রয়েছে আমার জাভা 42 ব্যাটম্যান দেখতে পাচ্ছ, আর তারপরে হচ্ছে একটা ডমিনার 400 রয়েছে, আর এখানে একটা হান্টার রয়েছে, আর তারপরে হচ্ছে এখানে একটা R15 রয়েছে। তো ঘড়িতে টাইম হয়ে গেছে 7:30। চলো শিয়াখোলা থেকে আমরা টি ব্রেক নিয়ে বেরোচ্ছি। আজকে আমাদের গ্রুপ মেম্বারদের নাম তোমাদের একবার বলে দিই। যে R15 বসে আছে এটা হচ্ছে সৌগত। অ্যাকচুয়ালি R15টা ওর না, ওর বাইকটা হচ্ছে ওই সামনের হান্টারটা, ও R15টা চালাচ্ছে। আর হান্টারে যারা দুজন রয়েছে, পিছনে আকাশ বসে রয়েছে। আকাশকে তো তোমরা অনেকেই চিনবে, আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো। আর হান্টার যে চালাচ্ছে সে হচ্ছে দুলাল। আর সামনে আমাদের বেরিয়ে গেছে ডমিনার, আর এই হচ্ছে আমাদের ডমিনার চালাচ্ছে হচ্ছে সুরজিৎ, আর পিছনে বসে আছে অরিন্দম। এই হচ্ছে টোটাল 6 জন, আর আমি 7 জন। আর একটা প্রবলেম হয়ে গেছে তোমাদের দেখাই, বাড়ি থেকে বেরোনো থেকেই হয়েছে। এই যে বাঁ সাইডের লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছ, এটা লুজ হয়ে গেছে, এইভাবে এরকম মুভ করছে। এটা একদম এরকম ডান দিকে সরে, বাঁ দিকে একদম পুরো হেলে গেছে। এদিকেরটা ঠিক আছে। তো কোনো একটা দোকান থেকে আমার বাড়িতে অ্যালানকি সেট ছিল, কিন্তু আমার কাছে যে সেট তাতে মানে অ্যাকচুয়ালি এই যে নাটটা লুজ হয়েছে এটা টাইট হচ্ছিল না, মাপটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না। কোনো একটা দোকান দেখে আমাকে এটা ঠিক করাতে হবে, নাহলে যত টাইম যাচ্ছে একদম হেলে পড়ে যাচ্ছে ওই সাইডে। অন্যবারে যখন এরকম কোনো রাইডে যাই, গ্রুপ রাইডে যাই, তখন আমাদের সঙ্গে মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা স্কুটি, আকাশের স্কুটি, না হলে দুলালের 125 সিসির হন্ডা সাইন থাকে। কিন্তু এইবারে সেই সময় কিন্তু আমাদের স্পিডটাকে একটু মেনটেন করে মানে অ্যাডজাস্ট করে চলতে হয় ওদেরকে সঙ্গে নিয়ে। কিন্তু এবারে যেহেতু 4টে আমাদের কাছে ভালো ভালো বাইক রয়েছে, আমরা মোটামুটি 70 থেকে 80 কিন্তু দেখো দেখতে পাচ্ছ কীভাবে চাপলো দেখো। তো এই হচ্ছে এদিকে রাস্তাঘাটের অবস্থা, বুঝতেই পারছো। আজকের একটা
ইন্ডিপেন্ডেন্স ডের দিনে মানে এই কারণেই রাস্তাঘাটে নাম অ্যাক্সিডেন্ট হয়। আর আজকের দিনে ভোরে ভোরে রাইডার কিন্তু বেরোয় রাস্তায়, আর আজকের দিনেই বেশিরভাগ এরকম দুর্ঘটনাগুলো ঘটে। এনিওয়ে, সাবধানে চালালে, সেফ রাইড করলে যতটা পসিবল হয় আমরা নিজেদেরকে তো সেফ রাখার চেষ্টা করতে পারি, বাকি যেটা হওয়ার সেটা হবেই। তো এবার আমরা স্ট্রেট হাইওয়ে 2-তে এন্ট্রি করছি। এখান থেকে দেখতে পাচ্ছ আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44, বাঁকুড়া 112 আর তারকেশ্বর হচ্ছে 6 কিলোমিটার। তারকেশ্বর এখান থেকে ডান দিকে বেঁকে যেতে হবে। বাড়িতে এখন টাইম হয়ে গেছে 8টা বেজে 20 মিনিট, আর বাড়ি থেকে বেরিয়ে আমরা 100 কিলোমিটার কমপ্লিট করলাম। এখান থেকে আরামবাগ বাকি রয়েছে আর 15 কিলোমিটার। আরামবাগে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব, বাড়ি থেকে তো অত ভোরবেলা কেউ সেরকম কিছু খেয়ে বেরোয়নি, তো আরামবাগে গিয়েই ব্রেকফাস্ট করব, তারপর ওখান থেকে হচ্ছে বাকি রাস্তা কন্টিনিউ হবে। আজকের একটা জিনিস ভালো হয়েছে, দেখো ওয়েদারটা কিন্তু আজকের ভালো আছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন কলকাতাটা পার করে এসে হালকা একটু বৃষ্টি পেয়েছিলাম, তারপরে কিন্তু ওয়েদারটা এদিকটা পুরো ভালো। সারাদিন যদি এরকম থাকে আমরা আজকের মানে ভালোভাবে এনজয় করতে পারবো, ঘুরতে পারবো। খুব বেশি রোদও নেই আর খুব বেশি একদম বৃষ্টি হওয়ার মতো অবস্থাও নয়, বেশ মনোরম ওয়েদারটা। আর ফুয়েল নিয়ে আপাতত আমার এখন কোনো টেনশন নেই, কারণ কাল রাত্রিবেলায় কিন্তু 1000 টাকার ফুয়েল আপ করিয়ে রেখেছিলাম। চলে যাব, ঘুরেও চলে আসবো, তবে ফেরার সময় মেবি ফুয়েল আপ করাতে হবে, মেবি নয় ফেরার সময় ফুয়েল আপ করাতে হবে। এখন আমরা যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, এই যে ব্রিজটা রয়েছে, এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বরী নদী। আমাদের আরামবাগ পার হতে গেলে মোট আমাদের বালি ব্রিজে যে গঙ্গা নদী, তারপরে কিন্তু আরও দুটো নদী পার হতে হয়। এর আগে একটা নদী পার হয়েছিলাম, সেটা ছিল মুন্ডেশ্বরী নদী, আর এটা হচ্ছে দ্বারকেশ্বরী নদী। আর এই নদীটা পার হওয়ার কিছুটা পরে গিয়েই কিন্তু গড়বেতা যাওয়ার জন্য দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। যেটা শর্টকাট মানে যেটা কম রাস্তা সেটা যাচ্ছে হচ্ছে সোজা ডাইরেক্ট গড়বেতা, আর একটা হচ্ছে জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর হয়েই যাব। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে হচ্ছে আমাদের সোজা যদি বেরিয়ে যেতাম, সোজা গড়বেতা গেলে কিন্তু 53 কিলোমিটার রাস্তা ছিল, আর এই ডান দিকটায় ঢুকে গেলে এদিক থেকে গেলে 73 কিলোমিটার রাস্তা। অ্যাকচুয়ালি জয়পুর ফরেস্ট হয়ে যেতে গেলে এদিক থেকেই যেতে হবে, জয়পুর ফরেস্ট গেলে এদিক থেকেই পড়বে ওটা। জয়পুর বিষ্ণুপুর হয়ে আমরা যাবো, সেই জন্য আমরা এই ডান দিকটা নিলাম, ওদিক থেকে গেলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হতো। তো রাস্তার ধারে এখানটায় পিছনে দেখতে পাচ্ছ একটা ভালো রেস্টুরেন্ট পেলাম আমরা, ফুড আইল্যান্ড নাম দিয়ে রেস্টুরেন্টটা। ভিতরে গিয়ে দেখে এলাম বেশ ভালো। এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট মতো করবো, পুরি সবজি অর্ডার দিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু যাবো ওই দিকটাতে। এদিক থেকে আমরা এলাম, যে ওই মোড়টা বলছিলাম ওই মোড়টা পার করে আমরা এদিকে এলাম। আর এখানে গাড়ির লাইন আপ দেখো, প্রচুর গাড়ি এসছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ, পরপর লাইন আপ, অনেক গাড়ি এসছে। এদিকে আমাদের 4টে গাড়ি আমরা দেখেছি, বাকি চলো ভিতরে যাই, গিয়ে দেখি কেমন রেস্টুরেন্টটা। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো 10টা প্রায়, সবে আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি অনেকটা টাইম লেগে গেল, রেস্টুরেন্টটা ভিড় ছিল আর ভালো রেস্টুরেন্ট, তাই খাবার দিতে দিতে অনেকটা টাইম লেগে গেল। এখন এখান থেকে আমাদের প্রায় 70 কিলোমিটার বাকি হচ্ছে গড়বেতা। সকালের দিকে ওয়েদারটা কি সুন্দর ছিল, এতটা রোদ ছিল না, একটু মেঘলা মেঘলা আকাশটা ছিল, আর এখন রোদ উঠেছে দেখো। এতক্ষণ ওই মানে যেখানটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, খেয়ে দিয়ে উঠে বাইরে বেরিয়ে গাড়িটা দেখছি পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যখন রেখেছিলাম গাড়িটা একটা ছাতা ছিল ওখানটায়, বড় বেশ একটুখানি ছাওয়ার মধ্যে ছিল, পরে গাড়িটা রোদটা সরে গেছে, একদম পুরো সিট পুরো গরম হয়ে গেছে। আর এত গরম হচ্ছিল, এখন গাড়িটা চালিয়ে আবার একটুখানি গিয়ে হাওয়া লাগছে, একটু ভালো লাগছে। আমাদের আর একটা প্রবলেম হয়ে গেছে, যে ডমিনারটা আসছে, ডমিনারের এই যে ক্লাচ লিভার রয়েছে, ক্লাচ লিভারের এই যে ক্লাচ অ্যাসেম্বলি মানে হ্যান্ডেল বারের সঙ্গে ক্লাচটা যে বডিটার সঙ্গে জুড়ে রয়েছে, এখান থেকে এটা ভেঙে গেছে। মানে ওর বাইকে প্রত্যেকবারই আমরা যখন কোথাও না কোথাও ট্রিপে যাই, ওই ডমিনারের ওর বাইকে কিছু না কিছু প্রবলেম হবেই হবে। এই ক্লাচ লিভার ভেঙে গেছে, মানে পুরো এই আয়না সমেত এই ক্লাচ লিভারের অংশটা বারবার এরকম পুরো ঘুরে পড়ে যাচ্ছে, হাত দিয়ে এইভাবে ধরে রেখে চালিয়ে আসছে। এত প্রবলেম হচ্ছে, চালাতেই পারছে না, ওর জন্য বারবার দাঁড়াতে হচ্ছে, বারবার কোনো না কোনো দোকান দেখতে পেলেই দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে যদি এই পার্টসটা পাওয়া যায়। কিন্তু এক্ষুনি এখানটা একটা দোকানে জিজ্ঞেস করলাম, সীতারাম মোটর পার্টস বলে একটা দোকান ছিল, ওখানটায় জিজ্ঞেস করলাম, বললো হিরো বা হন্ডার কোনো গাড়ি হলে এখানটায় পার্টস পেতে, ডমিনার টাইপের এসব কোনো গাড়ির পার্টস এখানে পাবে না। বললো আরও 10 কিলোমিটার সামনে যাও, কোতলপুর বলে একটা জায়গা পাবে, ওখানটায় পেলেও পেতে পারো। কিন্তু যদি না পাওয়া যায়, এখন আমরা সবে যাচ্ছি, গিয়ে আবার আমরা এতটা রাস্তা আবার কলকাতা ফিরবো। আজকের এখনও প্রায় আমাদের 200 কিলোমিটারের উপর জার্নি বাকি রয়েছে মনে হয়, কীভাবে হবে জানি না। তো এই কোতলপুরে এসে অবশেষে আমরা একটা গ্যারেজ পেলাম এখানটায়, যেখানে বাজাজের ডমিনারের কাজ হবে। ওর যে প্রবলেমটা হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, এখানটায় হয়ে যাবে বললো। তো গাড়িতে হাত দিয়ে দিয়েছে, বললো মিনিট 15-20 লাগবে, হয়ে যাবে।
তো এই হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে ভেঙে গেছে এই জয়েন্টটা, এখানটায় ভেঙে গেছে কি এই মালটা বারবার হচ্ছে পুরো খুলে এই যেরকম মুভ করে যাচ্ছে। তো এখানটায় পুরো সেটটা পাওয়া যাবে বললো, রিপ্লেস হয়ে যাবে। 10:25 টাইম হয়ে গেছে, 35 মিনিট আমাদের এখানে লেগে গেল গাড়ির কাজ করাতে। অবশেষে গাড়ির কাজ হলো, তবে অরিজিনাল পার্টস তো পেলো না, ডুপ্লিকেট পার্টস পেলো। ডুপ্লিকেট পার্টসই লেগেছে কিন্তু আয়না লাগেনি, তাই শুধুমাত্র ক্লাচটা ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছে। যাই হোক, মোটামুটি ঘুরে বাড়িতেও যাওয়া যাবে, তারপর দেখা যাবে। আমরা আশা করছি আর 10 থেকে 15 মিনিটের মধ্যে জয়পুর ফরেস্ট ঢুকে যাব। তারপর ওখানটা আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আমরা আবার বিষ্ণুপুরের দিকে যাব। যারা নতুন নতুন রাইডিং শুরু করেছো, নতুন নতুন বাইক কিনেছো, তোমাদের জন্য এখানে একটা ছোট্ট টিপস দিই, যেটা আমিও শুরুতে জানতাম না, কিন্তু পরে পরে জেনেছি। এই মনে করো সামনে যখন কোনো বড় 4 চাকা যাচ্ছে, কোনো ট্রাক বা লরি এরকম যাচ্ছে, তো কখনও তাদের এরকম ঠিক মিডিল বরাবর ধরে যাবে না, কখনো মিডিল বরাবর ধরে যাবে না, যে কোনো একটা সাইডে তাদের চাকা ধরে যাবে। কারণ মনে করো সামনে যদি সাপোজ কোনো গাড্ডা পড়ে, তাহলে কিন্তু সেটা আমরা পিছন থেকে দেখতে পাচ্ছি না, সেটা সামনে থেকে ও দেখতে পাবে, আর ও কিন্তু চেষ্টা করবে গাড্ডাটাকে 2 চাকার মাঝখান থেকে পার করার। আর সেটা আমরা যেহেতু দেখতে পাবো না, আমরা কিন্তু ঠিক মিডিলে যদি থাকি, গাড্ডাটায় গিয়ে আমরা পড়বো। আমরা যদি চাকা ধরে চাকা বরাবর যাই, তাহলে কিন্তু আমরাও কিন্তু গাড্ডাটাকে পার করে নিতে পারবো, নাহলে কিন্তু ধাবাস করে গিয়ে আমরা ওই গাড্ডাতে পড়বো, সেখানটায় পড়ে গেলে কিন্তু আমাদের গাড়ি পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই জিনিসগুলো শুরু থেকে আমার সাথেও হয়েছে, তাই আমি আস্তে আস্তে শিখেছি। তো তোমরা যারা নতুন নতুন চালানো শিখছো, তোমরা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ফলো করো। তো বন্ধুরা, সামনেই শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট, আর দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু রাইডারদের ভিড় লেগে গেছে, সবাই এসে জড়ো হয়ে গেছে ঠিক জয়পুর ফরেস্ট ঢোকার আগেই। আর এই হচ্ছে আমাদের বাঁ দিকে পড়ছে কিন্তু জয়পুর ফরেস্টের বিখ্যাত বনলতা রিসর্ট। এই হচ্ছে বনলতা রিসর্ট দেখতে পাচ্ছ, আর এই সামনে থেকেই শুরু হচ্ছে কিন্তু জয়পুর ফরেস্ট। আমি কিছুদিন আগেই কিন্তু জয়পুর ফরেস্ট এসেছিলাম, মানে খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস হবে জয়পুর ফরেস্ট এসেছিলাম, ভিডিও করে গেছিলাম, কিন্তু সেইবারে গড়বেতাটা যাওয়া হয়নি। বৃষ্টির মধ্যে এসেছিলাম, দারুণ কিন্তু বৃষ্টিতে এনজয়মেন্ট করেছিলাম। কিন্তু তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে বেলা 12টা, আর আমরা সবে জয়পুর ফরেস্ট এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছ জয়পুর ফরেস্টের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে এখনো গড়বেতা বাকি রয়েছে 42 কিলোমিটার। আমরা বিষ্ণুপুর হয়ে যাবো বলেই 42 কিলোমিটার দেখাচ্ছে। তো বিষ্ণুপুরে 2-4টে মন্দির রয়েছে, সেগুলো হয়তো দেখবো, দেখে তারপর হচ্ছে আমরা গড়বেতা ঢুকবো। আজকে কিন্তু একই দিনে আমরা জয়পুর ফরেস্টে এলাম, প্লাস বিষ্ণুপুর হয়ে গড়বেতা যাবো। আজকে আর জয়পুর ফরেস্টের ভিতরে আমরা যে রানওয়েটা আছে ওখানে যাচ্ছি না, কারণ গেলে অনেকটা টাইম লেগে যাবে। একটা দিনে কিন্তু আমরা 3টে জায়গায় যেহেতু কমপ্লিট করবো, করে আবার বাড়ি ফিরতে হবে, তো অনেকটা ডিস্টেন্স কভার করা এতটা সম্ভব হবে না। তাই জন্য আমরা কিন্তু সবগুলো হালকা হালকাভাবে টাচ দিয়ে বেরিয়ে যাবো। যদি তোমরা রানওয়ের ভিডিও দেখতে চাও, কিছুদিন আগে আমি প্রায় 1-1.5 মাস আগে এসেছিলাম, সেই ভিডিও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। রানওয়ের খুব দারুণ একটা অ্যাডভেঞ্চার করেছিলাম রানওয়েতে গিয়ে বর্ষার মধ্যে, তোমরা দেখতে পারো। বাকি এখানে দাঁড়িয়ে এখন আমরা একটু ফটোশ্যুট করছি, করে এখান থেকে আবার বেরিয়ে যাবো বিষ্ণুপুরের দিকে, তারপর হচ্ছে ওখান থেকে গড়বেতা। তো ঘড়িতে বাজে 12:40, আর আমরা জয়পুর ফরেস্ট থেকে সবে বেরোচ্ছি এখন। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গড়বেতা। গড়বেতা যাওয়ার জন্য এখান থেকে বাঁদিকে তো আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ হলো। এর আগে আমরা ভেবেছিলাম যে বিষ্ণুপুর হয়ে তারপর গড়বেতা যাব, কিন্তু বিষ্ণুপুর যেতে গেলে আমাদের অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, তাই আর বিষ্ণুপুর যাচ্ছি না। এখান থেকে আমরা ডাইরেক্ট গড়বেতা যাচ্ছি। কিন্তু এরা যেহেতু এই জয়পুর ফরেস্টের দিকে প্রথমবার এসছে, ভাবলাম এই এয়ারবেসটা রানওয়ে যেটা আছে সেটার মধ্যে দিয়েই যাই। আর গুগল জয়পুর ফরেস্ট থেকে ম্যাপ মারতে কিন্তু এই রানওয়ের মধ্যে থেকে গড়বেতা দেখালো 31 কিলোমিটার, যেটা বিষ্ণুপুর হয়ে গেলে কিন্তু 42 কিলোমিটার দেখাচ্ছিল। এখন এই রানওয়ে হয়ে কিন্তু আমরা যাব গড়বেতা। গড়বেতা গিয়ে তারপর আমরা লাঞ্চ করবো, ওখান থেকে করে তারপরে আমরা খড়গপুর হয়ে বাড়ি ফিরবো। ওটা একটা সেপারেট আলাদা ভিডিও করবো, ওই রাস্তা ধরে যাওয়ার। এই ভিডিওতে তোমরা গড়বেতা যাওয়া পর্যন্তই দেখতে পাবে। আর এই হচ্ছে জয়পুর ফরেস্ট যাওয়ার পথে, রানওয়েতে যাওয়ার পথে সেই বিখ্যাত রেল লাইন। দেখতে পাচ্ছ আজকের দিনে কত টুরিস্ট এসছে, 4 হুইলার নিয়েও চলে এসছে। আর এবার শুরু হয়ে গেছে সেই অফরোডিং আর লাল মাটির রাস্তা। রানওয়ে যেতে গেলে এই ডান দিক থেকে বেরোতে হতো, আমরা রানওয়ে যাচ্ছি না,
এরা না নয় আর কেউ দেখবে না বলছে, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি গড়বেতার দিকে। ম্যাপ দেখাচ্ছে সোজা এই রাস্তাটা যেতে হবে, গিয়ে তারপর হাইওয়েতে মানে অ্যাকচুয়ালি মেন রোডে উঠবে আর কি। কোথায় নিয়ে চলে এসছে দেখো ম্যাপ আমাদের। চ সাইড দে, ছোট 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 ছোট। এ দড়ি বেঁধে রেখেছে দেখ, দুটোকে একসাথে দড়ি বেঁধে রেখেছে, দুটোকে একসাথে দড়ি বেঁধে রেখেছে দেখ দেখ, ওই জন্য ওরম করে দৌড়চ্ছে। জয়পুর জঙ্গল থেকে বেরিয়ে এসে আমরা এবার মেন রোডে উঠলাম, আর এখান থেকে বাকি রয়েছে এখনো 19 কিলোমিটার গড়বেতা। এই ন্যাশনাল হাইওয়ে 14-এর উপর আমাদের এখনও 6.5 কিলোমিটার থাকতে হবে গড়বেতা যাওয়ার জন্য। আর রাস্তাটা এত সুন্দর, আমি ক্যামেরা অন না করে পারলাম না যে একবার তোমাদের দেখাই। দেখো একবার, ঠিক জয়পুর ফরেস্ট যেমন ছিল সেম রাস্তা, কিন্তু পুরো সেম। এই নদীটা হচ্ছে শিলাবতী নদী, আর এই হচ্ছে শিলাবতী সেতু। নদীতে জল সেরম বিশেষ নেই, দেখতে পাচ্ছ। এই একটা গলি রয়েছে ডান হাতে দেখছো মেন রোড থেকে, গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলে লেখা রয়েছে। এটার ভিতর ঢুকে যেতে হলো আমাদের। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার বাকি রয়েছে। আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, যেটাকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলে, গনগনি। এই হচ্ছে সামনে গনগনি, দেখতে পাচ্ছ। এখন বাজে 2:10 বাকি, আর আমরা কিন্তু গনগনিতে এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে গনগনি। আর এখন যা রোদ দেখতে পাচ্ছ, এখন এই রোদের মধ্যে আমরা কোথাও ঘুরবো না সেরকম। এখন আমরা এখানে লাঞ্চ করব, করে নিয়ে তারপর হচ্ছে বিকেলের দিকে তোমাদের এই গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন যেটা ঘুরিয়ে দেখাবো। বাকি এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা আমাদের কলকাতা থেকে গনগনি, জয়পুর হয়ে গনগনি আসা পর্যন্তই ছিল। সেকেন্ড এপিসোডে হচ্ছে আমরা গনগনিটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখি হচ্ছে আমরা খড়গপুর আমরা বাড়ি ফিরবো, সেই রাস্তাটাও কিন্তু যথেষ্ট অ্যাডভেঞ্চারাস হবে। চলো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।